চট্টগ্রামে ইপিজেড কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিস, সেনা, নৌ বিমান বাহিনীর চেষ্টায় 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে। অনিশ্চয়তার মধ্যে আজ জুলাই সনদ সই, প্রস্তুত সংসদের দক্ষিণ প্লাজা, খালেদা জিয়াকে আমন্ত্রণ। নোট অব ডিসেন্ট গুলো উল্লেখ থাকলে সনদ সইয়ে বিএনপির সম্মতি, যোগ না দেওয়ার ঘোষণা এনসিপির। রাষ্ট্র নির্বাচনের ভোট গণনা এখনো চলছে, ভিপি জিএস পদে এখন পর্যন্ত এগিয়ে ছাত্র শিবির। 2 দশকের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন ফল, পাশের হার 58.83, অস্বস্তি শিক্ষা উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেটের 2টি কারখানার আগুন। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে বিমান ও নৌবাহিনী সহ ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। এ পর্যন্ত কোনো শ্রমিক হতাহতের খবর পাওয়া যায়নি। মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। বেলা 2টার দিকে লাগা আগুন বিকাল 5টার দিকেও ভবনের উপরের 3টি ফ্লোরের মধ্যে ছিল। চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ কারখানায় লাগা আগুন তখন পর্যন্ত নিয়ন্ত্রণের চেষ্টা করেও খুব একটা ফল আসেনি। এখন তো অবস্থা বেশি খারাপ, আর নেওয়ানোর কোনো ক্যাপাসিটি নেই। মানে একমাত্র ভবনের কথা বলছি। এখন এখানে বিস্ফোরণের সমস্যা সম্ভবত আছে, কারণ এখানে অনেক কেমিক্যাল আছে, কেমিক্যাল বিস্ফোরণ হতে পারে। সন্ধ্যার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে, মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবনের চারদিকে। আগুন ছড়িয়ে যায় পুরো ভবনের উপর থেকে নিচেও। ভবনে থাকা অ্যাডামস ক্যাপ ও আব্দুল হামিদ টেক্সটাইল কারখানার সবকটি ফ্লোরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ফার্স্ট টাইম আমি দেখি, আমার অফিস থেকে পরে দেখি হালকা হালকা ধোয়া জানলা দিয়ে বের হচ্ছে। পরে দেখলাম কিছুক্ষণ 3টার দিকে ফায়ার সার্ভিস আসছে। পরে এখনো তারপরে আস্তে আস্তে আগুন বাড়তে এ পর্যায়ে আসছে। ফায়ার সার্ভিসের 17টি ইউনিটের কাজে আগুন নিয়ন্ত্রণে না আসায় যোগ দেন নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে আসেন পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরাও। আগুনের তীব্রতা বাড়ায় পাশে থাকা পেনিনসুলা গার্মেন্টসে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন কর্তৃপক্ষ। পিছনে ফ্যাক্টরিতে আগুন ধরছে সেই 3-4 ঘন্টা আগে। যদি আমাদের এখান থেকে যদি ফায়ার সার্ভিস এখানে ভিতরে ঢুকে পানিটা সাপোর্ট দিত, তাহলে ওই ফ্যাক্টরির কিছু অংশ সুবিধা হইতো আর আমাদের ফ্যাক্টরিটা সেভ হইতো। এখন তো মনে হচ্ছে আর আমাদের ফ্যাক্টরিটা সেভ হবে না, তো কয়েক মিনিটের ভিতরে এটাও জ্বলে যাবে। ফায়ার সার্ভিস জানায় বিল্ডিংয়ের 7ম ও 8ম তলায় কারখানা দুটির স্টোর রুম। সেখানে থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তবে দুপুরের খাবার বিরতির সময় আগুন লাগায় নিচের তলাগুলোতে কর্মরত শ্রমিক কর্মচারীরা দ্রুত বের হতে পেরেছেন। তাই হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। না, পর্যাপ্ত পানির যোগান পাওয়া যাচ্ছে, তারপরে রেশনিং করে বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত যেই ভেহিক্যাল লেটেস্ট অত্যাধুনিক যেগুলো এখানে আছে, আমরা এখানে সব প্রয়োগ করেছি। আমাদের এখানে এরিয়াল প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের এখানে টিটিএল রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও সঠিক কোনো ধারণা পাননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম। জুলাই আন্দোলনে অবদান রাখা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের নিশ্চয়তা নিয়েই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে তাদের ফেসবুক পেজে এক ঘোষণায় দলটি একথা জানায়। এর আগে 3টি শর্ত না মানলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবেন না বলে জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রত্যাশা পূরণ না হয় জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সিপিবিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ঐক্য নয়, বরং আরও অনৈক্যের আশঙ্কা তৈরি হয়েছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এরই মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। শুক্রবার জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল রাজনৈতিক দল, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এই অনুষ্ঠান।
এদিকে জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আইনি ভিত্তি এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করবে না তার দল। জুলাই সনদের আইনি ভিত্তি বা যে অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমনিয়াল, সেটা আনুষ্ঠানিকতা। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি। সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। বাস্তবায়নের পদ্ধতি সনদে সুস্পষ্ট উল্লেখ না থাকা এবং কয়েকটি দলের উপর অন্তর্বর্তী সরকারের অধিক নির্ভরতার পাশাপাশি মুক্তিযুদ্ধের ভিন্ন বয়ান তৈরিতে একমত নয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আমরা দেখলাম বাস্তবায়ন পদ্ধতি সুনির্দিষ্ট না বললেও ফাঁকফোকর রেখে এমনভাবে বলা হলো যে এই পুরো বিষয়টা যে বর্তমান সরকার অথবা আইন যে কোনো আইনি প্রতিষ্ঠান এটা করবে, মানে ডিফেক্টো সরকারের হাতে তুলে দেওয়া হলো যে তুমি তোমার ইচ্ছামতো বাস্তবায়নের জায়গায় তুমি করতে পারবা। আমরা জুলাই মাসে যখন চূড়ান্ত বয়কট করে চলে আসলাম তখন আমরা কিন্তু আমাদের পজিশন জানিয়ে এসেছি, মিডিয়াতেও জানিয়েছি। পরবর্তীতে ওনারা যেটা আমাদেরকে লিখিত দিয়েছিলেন তার প্রেক্ষিতে 24শে আগস্ট লিখিত দিয়ে বলেছিলাম যে এইটা যদি পরিবর্তন না করেন কমিউনিস্ট পার্টি শুধু না আরও অনেকের পক্ষে এইটা এই সনদের সাথে থাকা সম্ভব হবে না। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরিস্থিতি জুলাই সনদ নিয়ে সৃষ্টি হয়েছে তাতে অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে জাতীয় নির্বাচন। এই জায়গাটাতে তো আইদার কনস্টিটিউশনাল ঐকমত্য কমিশনকে কোনো একটা পজিশন নিতে হবে অথবা ডক্টর ইউনূসকে কোনো একটা পজিশন নিতে হবে যে আমরা এইভাবে এটাকে বাস্তবায়ন করব। সেইটা না করে এরকম রাখলে এটা তো রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না এবং আমার ধারণা আমরা সেই ঝামেলার দিকেই যাচ্ছি। মানে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে একটা স্ট্যান্স নিতে হবে। আপনি যদি বলে দেন যে সব কিছুই রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে, ঠিক আছে, রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে এবং তারপরে তারা এখন দেখা যাচ্ছে যেটা তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না। তো যখন না পারছেন তো তখন তো হচ্ছে গিয়ে সরকারকে স্টেপ ইন করতে হবে, সরকারকে তো হচ্ছে গিয়ে সেই দায়িত্বটা নিতে হবে। সিপিবির মতো আরো 4টি বামধারার রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। বক্তব্য সেটার তো কোনো রিফ্লেকশন এখানে হচ্ছে না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও মনির হায়দার এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কাছে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ সময় উপস্থিত ছিলেন। আমন্ত্রণ জানাতে গতকাল রাত 8টায় বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে যান প্রতিনিধি দল। এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা। নোট অব ডিসেন্টগুলো জুলাই সনদে লিপিবদ্ধ হলে বিএনপি অবশ্যই সনদে স্বাক্ষর করবে বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য বিকেল পর্যন্ত অপেক্ষার পরামর্শ দেন তিনি। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পথসভায় একথা বলেন বিএনপির মহাসচিব। জানান, গণভোট মেনে নিয়েছে তার দল। এর আগে সকালে বেগুনবাড়ি ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারে। দেশ বাঁচাতে জনগণ আগে নির্বাচন চায়, অথচ কিছু দল নির্বাচন পেছানোর পায়তারা করছে। বলেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি। ওই দল দিতে পড়ে গেছে যে ওরা করবে না যদি ওদের পিআর না হয়। আমরা কিন্তু সেই কথা বলিনি। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, 24 জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের স্বীকৃতি দিতেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সনদের বাস্তবায়নের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনের এলজি হলে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, 31 অক্টোবর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে কমিশন সুনির্দিষ্ট প্রস্তাব দেবে। জুলাই সনদ দেশের ভবিষ্যৎ, এটাই সবচেয়ে বড় আয়োজন। এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত হবে বলে মনে করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদকে কিভাবে আইনি ভিত্তি দেয়া যায়, এই সনদ যাতে বাস্তবায়ন হয় সেভাবে কাজ করছে কমিশন। এনসিপির প্রস্তাব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কমিশনের মেয়াদকালেই জুলাই সনদের পূর্ণাঙ্গ সুপারিশ দেওয়া হবে যাতে এটির আইনি রূপ দেওয়া যায়। নোট অব ডিসেন্টগুলো সনদে উল্লেখ আছে বলে জানিয়েছেন তিনি। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে কানাডিয়ান হাই কমিশনারের সাথে পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার মিস ডেবরা বয়েস ও পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ উপস্থিত ছিলেন। জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ভোট গণনা শেষ পর্যায়ে। এরই মধ্যে 15টি হল নির্বাচনে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি পেয়েছেন 10,158 ভোট। ছাত্রদলের নুরুদ্দিন আবির পেয়েছেন 2,965 ভোট। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার 10,000-এর বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। একই পদে ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন 5,094 ভোট। এখনো আরও 2টি হলের ফল গণনা চলছে। প্রায় 29,000 শিক্ষার্থীর মধ্যে ভোট দিয়েছেন 69.83%। বিকেল 5টার মধ্যে ভোট গণনা শুরুর কথা থাকলেও সময় মতো তা শুরু করতে পারেনি প্রশাসন। এর আগে গতকাল সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা, তবে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ ছিল তাদের। 17টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। রাকসুতে 23টি পদে ছাত্রদল ও শিবির সমর্থিত সহ 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন 247 জন। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাশ করেছে 58.83% শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে 19%। জিপিএ 5ও নেমেছে অর্ধেকে। রেজাল্টের এই বিপর্যয় অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার। গোড়া শক্ত না হওয়ায় ফলাফলে ধস নেমেছে বলেও মনে করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এই পরীক্ষায় অংশ নেয়া 12,35,000 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 7,27,960 জন। সব বোর্ড মিলিয়ে এবার পাশের গড় হার 58.83%। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। পাশের হার এবং জিপিও 5 এর সংখ্যা আগের বছরের তুলনায় কম। বিভাগ ভিত্তিক ফলাফলে ঢাকায় পাশ করেছে এবার 64.62% শিক্ষার্থী, বরিশালে 62.57, রাজশাহীতে 59.40, দিনাজপুরে 57.49, চট্টগ্রাম বোর্ডে 52.57, সিলেটে 51.86, ময়মনসিংহে 51.54, যশোরে 50.20, কুমিল্লা বোর্ডে 48.86, মাদ্রাসা বোর্ডে 75.61 এবং কারিগরি বোর্ডে পাশ করেছে 62.67% শিক্ষার্থী। গত বছর এইচএসসিতে গড় পাশের হার প্রায় 78% থাকলেও এবার এক লাফে নেমেছে 58%। জিপিএ 5 পেয়েছেন এবার 69,097 জন, যা আগের বছরের তুলনায় প্রায় 77,000 কম। অফকোর্স আমরা অস্বস্তিতে আছি, কিন্তু আবার এটাও ঠিক এই অস্বস্তি
কে না থেকে আমি যদি মার্ক বাড়িয়ে দিতাম, সবাই যদি স্বস্তিতে থাকতো, এটা কারোর জন্য কোনো মঙ্গলদায়ক হতো না, না শিক্ষার্থীদের জন্য, না প্রতিষ্ঠানগুলোর জন্য, না অভিভাবকদের জন্য। কাজে আমরা যারা স্টেক হোল্ডার, অংশীদার শিক্ষাক্ষেত্রে, আমরা সকলেই সক্রিয় হই, আমরা সকলেই এখন এটাকে একটু ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করি। এইচএসসিতে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও এবার উদ্বেগজনক হারে কমেছে। ৩৪৫টি কলেজ থেকে এবার শতভাগ পাশ করলেও ২০২টি কলেজ থেকে একজনও পাশ করেনি। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল, পাশের হারই সাফল্যের প্রতীক, জিপিএ 5-এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। আজ আমি এবং আমরা এই মন্ত্রণালয় সেই সংস্কৃতির পরিবর্তন চাই। অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি তৈরির পুরনো পথে না গিয়ে মন্ত্রণালয় এবার সততা প্রতিষ্ঠার নজির স্থাপন করল বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা। এত বড় ফল বিপর্যয়ের পরও এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনের কোনো শঙ্কা দেখছেন না তিনি। সেটা আমরা আশঙ্কা করছি না। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আসায় এবছর পাশের হার কম হয়েছে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। রেজাল্ট তুলনামূলক খারাপ হলেও কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তি হতে পারলেই এইচএসসির সফলতা পূর্ণতা মিলবে বলে মনে করেন তারা। তবে সামগ্রিকভাবে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে বলে মত শিক্ষকদের। রিপোর্ট ফজলে রাব্বির। শিক্ষার্থীদের বাঁধ ভাঙায় উল্লাস চিরায়িত, হাজারো উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রত্যাশা পূরণের। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। 2 বছর অক্লান্ত পরিশ্রমের পর ফলাফল পেয়ে আনন্দিত ছিল তারা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনন্দে নিজেদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি কৃতকার্যরা। জানিয়েছেন এই সাফল্য শুধু তাদের একার নয়, এর পেছনে রয়েছে পরিবার, বন্ধু, স্বজন ও শিক্ষকেরা। যা রেজাল্ট করছি তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। রেজাল্ট নিয়ে অনেক টেনশনে ছিলাম, তো যাক আলহামদুলিল্লাহ, পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কলেজে গিয়ে থ্যাংক ইউ জানাই, প্যারেন্টসকে থ্যাংক ইউ জানাই, ফ্যামিলিকে থ্যাংক ইউ জানাই। সবকিছুর কম্বিনেশনে আজকের রেজাল্ট একদম সঠিক মূল্যায়ন হয়েছে আমাদের। আর যেরকম প্রত্যাশাটা ছিল যে ইনশাআল্লাহ গোল্ডেন পাবো, তো গোল্ডেনই পাইছি আলহামদুলিল্লাহ। পরীক্ষার কয়েকদিন আগে আমাদেরকে জানানো হয়েছে যে এবারে কোয়েশ্চেন অনেক টাফ হবে, কিন্তু আমরা তো প্রিপারেশন আগে থেকে ওভাবে করে নিয়েছি। আমরা এক্সামের টাইমে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এরকম কোয়েশ্চেন দিচ্ছে তারা যে মানে ওগুলা হচ্ছে কখনো কেউ করে নাই বা কখনো কোনো বোর্ডেই আসে নাই। এবারে একটু হার্ডই ছিল সবকিছু মেলায়। মূল্যায়ন যথাযথই হয়েছে, কারণ গ্রেস মার্কটা যেহেতু উঠিয়ে দেওয়া হয়েছে, তো যে খাতায় যতটুকুই লিখেছে তাকে ততটুকুই মার্ক দেওয়া হয়েছে। আমাদের সবারই এরকম একটা পরিকল্পনা আছে যে আমরা এবার ইনশাল্লাহ যা মিস করেছি তা অ্যাডমিশনে গিয়ে কভার করে দিব। তবে এবছর প্রশ্নপত্র পদ্ধতিতে পরিবর্তন আসায় শিক্ষার্থীদের রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে বলে মনে করেন অভিভাবকেরা। সবার ভালো হওয়ার কথা ছিল, এক ব্যাচে কয়েকজন শুধু দেখা যায় ওর আসছে, সাথে 10-12 জনই প্লাস আসেই নেই। আলহামদুলিল্লাহ ও ভালো করছে, এখন সামনে যেন আরো ভালো হয়। আলহামদুলিল্লাহ মেয়ে জিপিএ 5 পেয়েছে, আমি একজন খুশি মা, মানে হ্যাপি মা। লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে এটা প্রশ্নের প্যাটার্নটা একটু ইজি ছিল, হ্যাঁ, মানে গতানুগতিক প্রশ্ন ছিল। আর দিস ইয়ার যে প্রশ্নগুলো হয়েছে, প্রশ্নটা আসছে, এগুলো একটু চেঞ্জ। প্রশ্নের ধরন ও খাতা দেখার ধরনের পরিবর্তনের কারণে পাশের হার কম হলেও সামগ্রিকভাবে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে বলে মত শিক্ষকদের। প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে মেয়েদের মধ্যে প্রশ্নের প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো পরীক্ষা তারা একটু প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করতে তাদের একটু সময় হয়েছে, বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল। কিছু প্রশ্নে ভুল ছিল, এটা আমি যেতে চাই না। আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। এবছর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল 2514 জন, যার মধ্যে পাশ করেছে 2434 জন, আর জিপিএ 5 পেয়েছে 986 জন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট হত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। গতকাল 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে আবেদন করে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ছিল অপরাধের নিউক্লিয়াস, তিনি সকল অপরাধীদের
প্রাণ ভোমরা ছিলেন। তাই 1400 জনকে হত্যার দায়ে 1400 বার ফাঁসি দেয়া দরকার, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। অন্তত একবার ফাঁসি দেয়া হবে যুক্তিযুক্ত। তবে অপর আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। এই মামলায় সোমবার আসামি পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এদিকে চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় আজ অবশিষ্ট সাক্ষ্য প্রদান করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া আশুলিয়া হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% বেশি বাড়ানো সম্ভব নয়, সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। বলেন, শিক্ষকরা রাজি হলে 1 নভেম্বর থেকে 5% বাড়ি ভাড়া বৃদ্ধি বাস্তবায়ন সম্ভব হবে। সরকার শিক্ষকদের এমন কোনো আশ্বাস দিতে চায় না যা পরবর্তীকালে বাস্তবায়ন করা সম্ভব হবে না। দাবি মেনে না নেওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% দিতে রাজি সরকার। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি দলের বৈঠক হয়। আলোচনা শেষে সরকারের কথা তুলে ধরেন তিনি। শিক্ষকদের যে বেতন সেটা অবশ্যই এটা যত বেশি করা যায় সেটা করা দরকার। 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। তো এই জিনিসটা তাদেরকে আমরা অফার করলাম, এই ফিগারটা। শিক্ষা উপদেষ্টার কথা মানছেন না শিক্ষক কর্মচারীরা। তাদের দাবি, এবছর 10% হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরও 10% হারে তা বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে। আপনাদের বাড়ি ভাড়া 5% হারে বৃদ্ধি করা হবে। আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই, আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই। আমি বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না, আমার শিক্ষকরা এটা মানবে না। আপনারা যদি এই প্রস্তাব দেন, আমাদের পক্ষে শিক্ষকদেরকে কোনোভাবেই কনভিন্স করা সম্ভব হবে না। আপনারা যদি পারেন আয়সা আপনারা এটা কনভিন্স করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। 3 দফা দাবি মানা না হলে 1 দফা দাবিতে তীব্র আন্দোলন করার হুঁশিয়ারি শিক্ষক কর্মচারীদের। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে তারা খুব দ্রুত এর সুরাহা করেন এবং আমাদের যে দাবি 3টি আছে এই দাবি 3টির জন্য প্রজ্ঞাপন জারি। 3 দফা দাবি না মানলে আমরা 1 দফায় চলে যাব। সরকারের সব দিকটা সক্ষমতা থাকলেও এই জায়গায় এসে সরকার বিভিন্নভাবে টিচারদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়বো না। শিক্ষা বাজেটের কোটি কোটি টাকা তারিখ নামক দুর্নীতির মাধ্যমে বড় বড় কর্মকর্তারা লুটপাট করেন। 1 পয়সা কম গেলে মেনে নেব না। 20% বাড়ি ভাড়া, 15,000 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা। পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যাবে না, প্রয়োজনে লং মার্চ টু যমুনার হুঁশিয়ারিও তাদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চট্টগ্রামে ইপিজেড কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিস, সেনা, নৌ বিমান বাহিনীর চেষ্টায় 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে। অনিশ্চয়তার মধ্যে আজ জুলাই সনদ সই, প্রস্তুত সংসদের দক্ষিণ প্লাজা, খালেদা জিয়াকে আমন্ত্রণ। নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ থাকলে সনদ সইয়ে বিএনপির সম্মতি, যোগ না দেওয়ার ঘোষণা এনসিপির। রাষ্ট্র নির্বাচনের ভোট গণনা এখনো চলছে, ভিপি জিএস পদে এখন পর্যন্ত এগিয়ে ছাত্র শিবির। 2 দশকের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন ফল, পাশের হার 58.83, অস্বস্তি শিক্ষা উপদেষ্টা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।